নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতকের প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির শুরুর সূচনাতেই জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়েরিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অর্থাৎ 9903136903 এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি সেখানে হয়তো নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। লিংকটি পাওয়া মাত্রই আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনাদের। আরেকটা কথা অবশ্যই আমি জানিয়ে রাখি, যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই তারা কিন্তু অবশ্যই আপনাদের দু চোখের ছবি পাঠিয়ে দেবেন। বড় বড় করে চোখ করবেন, ভেতরের কালো অংশটা যাতে দেখা যায়। আমি বহুবার বলেছি, আবারও বলছি, হাত দেখা দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা যায় না, যথাযথ প্রেডিকশন করা যায় না। যেমন সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারাও পরিপূর্ণ প্রেডিকশন কখনো করা যায় না। এটা বহুবার বলেছি। আমি অত্যন্ত হতাশ, তার কারণ আমার শহরে আমার মায়েরা কি সিচুয়েশনের মধ্যে রয়েছে। তিলোত্তমার কথাই যদি আমি উল্লেখ করি তাহলে বুকটা আমার ফেটে যায় আজকের দিনে। কিন্তু তারই মধ্যে আমি যখন কাল আমার ফরিয়াপুকুর চেম্বার শেষ করে ফিরছিলাম, লোকনাথ বাবার নামে যে ছেলে খেলা, লোকনাথ বাবাকে নিয়ে যে ছেলে খেলা, যে অসভ্যতামি, যে নোংরামি আমি দেখলাম, তাতে আমি হতাশ। এবং সত্যি বলছি, আমার এই শহরে, এই রাজ্যে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আর টিকে থাকতে ভালো লাগছে না। আর আমার এসব স্থানে থাকতে আমার ভালো লাগছে না। লোকনাথ বাবা আসলে কি আমরা কিছুই জানি না। বিশেষ করে যে শহরে তিলোত্তমার যে পৈশাচিক ঘটনাটা ঘটেছে, যেখানে সবাই প্রতিবাদে সরব, বিশেষ করে 140 কোটি, 30 কোটি, 35 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষ যেখানে সরব, সারা পৃথিবী যেখানে উত্তাল যে আমাদের বিচার চাই, বিচার চাই বলে, সেখানে জোরে মাইক বাজিয়ে, বক্স বাজিয়ে, এই সমস্ত ডিজে না পিজে কি বলা হয়, কি উদ্দাম নাচ, হ্যাঁ, কি চঞ্চলতা, অস্থিরতা এবং নেশাগ্রস্ত পুরুষ এবং নারী। কাল ফরিয়াপুকুরের চেম্বার শেষ করে আমি ফিরছিলাম, আমি যে গাড়িটার মধ্যে রয়েছি সেখানে লোকনাথ বাবা অধিষ্ঠান করে। আপনারা বিশ্বাস করবেন না, মদ মাতাল পুরুষ এবং নারী উভয় মদ খেয়ে নেশা করে উদ্দাম নাচ। মেয়েরা এরকম করে মোবাইল ধরে, আমি জানি না তারা ভিডিও করছে, শর্ট করছে, কি করছে, উদ্দাম এরকম করে নাচছে। আমার গাড়ির সামনে এসে তারা উদ্দাম নাচছে, গাড়ি যেতে পারছে না। যখন আমি
মানে ইয়ে দিলাম, আওয়াজ দিলাম, যখন গাড়ির সাউন্ডটা দিলাম, তারা রেগে গিয়ে মানে একজন দুজন ছেলে গাড়ির মধ্যে খুশি মারতে শুরু করলো। আর বিশ্বাস করবেন না, একটি মেয়ে উদ্দাম নৃত্য করছিল। যখনই আমি সাউন্ড দিলাম, মেয়েটি লাথি মারলো আমার গাড়িতে। এটা কল্পনা করা যায়? আমি নিচে নেমে প্রতিবাদ করতে যাচ্ছিলাম। আমার যিনি সহকর্মী আছেন তিনি বললেন, যাবেন না, যাবেন না, কোনো দরকার নেই, সব করতে গিয়ে আবার কি হয়ে যাবে, তখন দেখা যাবে আপনি কেস খেয়ে যাবেন। আমি তখন গাড়ির মধ্যে চুপচাপ বসে রইলাম। মেয়েটি ক্রমাগত নেশাগত অবস্থায় লাথি মেরে গেল আমার গাড়িকে। ছেলেগুলো খুশি মারলো আমার গাড়িকে, কি না, যেহেতু আমি গাড়ির হর্ন দিয়েছি, তার কারণ হচ্ছে আমাকে তো যেতে হবে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নাচছে উদ্দাম, সে কি গান আর সে কি নাচ! হ্যাঁ, আর তারা যে সমস্ত ম্যাটাডোর হ্যান্তর এইগুলো এই ভাড়া করেছে, সেখানে লোকনাথ বাবার ছবি তারা টাঙিয়ে রেখেছে। কে লোকনাথ বাবা? সে জানে না গাড়ির মধ্যে কে বসে রয়েছে। অথচ কি রকমের অপমান অশ্রদ্ধা আমার গাড়িকে কালকে ধরা হলো! কি অবস্থা! আপনারা সারাক্ষণ শুধু পুলিশের দোষ, সারাক্ষণ শুধু রাজনৈতিক কোন দলের দোষ, সরকারের দোষ, রাজনৈতিক দলের দোষ, সারাক্ষণ ধরে আপনারা পুলিশের দোষ বলেন। নিজের দিকে কখনো আঙ্গুল তুলেছেন যে আপনারা কি? আপনারা নিজেরা কি? আপনারা নিজেরা কোন অধঃপতনে চলে যাচ্ছেন? আপনি নিজে যদি নিজেকে রেকটিফাই না করেন, তাহলে একটা পরিবার কখনো যেমন সুস্থ হতে পারে না, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ কখনো সুস্থ হতে পারে না। আমরা প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছি। বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে যে নোংরামি, অসভ্যতামি এবং না বুঝে যে আমাদের প্রয়োগ নীতি, আবেগ, আনন্দ, একে আনন্দ বলে, আমরা নিজেরা রসাতলে চলে যাচ্ছি। আমি কোনোদিন কোনো কিছু বলতে চাই না, কেননা অনেক মানুষ আমাকে ভুল বুঝতে পারে, তাই জন্য বলতে চাই না। কিন্তু আমরা তো প্রত্যেকটা মানুষ নিজেরা রসাতলে চলে যাচ্ছি। যারা যারা আমাকে বহুদিন ধরে চেনেন তারা জানেন যে লোকনাথ বাবা আমার অন্তরে বাস করে। লোকনাথ বাবাকে প্রতিনিয়ত আমি দেখতে পাই। লোকনাথ বাবা প্রতিনিয়ত আমার সাথে কানেক্ট করে। লোকনাথ বাবা জীবনে কখনো কোনো দিন এইগুলোকে প্রশ্রয় দেয়? হ্যাঁ, হাজার হাজার, শয়ে হাজারে হাজারে ছেলে মেয়ে নাচতে নাচতে, মানে কি বলবো, যুবক যুবতী থেকে প্রৌঢ় বৃদ্ধ সবাই নাচছে, লাফাচ্ছে, নেশা করছে, মদের দোকানে ভিড়ে ভিড়। আর কেউ কেউ প্যান্ডেল করে কি করছে, লুচি তরকারি, পরোটা তরকারি, ঘুগনি, হ্যান ত্যান এগুলো নিয়ে গিয়ে তাদের কাছে এগিয়ে দিচ্ছে। একে সেবা বলে না, একে সেবা কখনো বলে না। আমি সেই দিনটা আজও ভুলিনি। বহু 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 বছর আগের কথা। আমার মনে আছে আমি তখন দমদমে থাকতাম। অনেক অনেক বছর আগের কথা। একটা ভাড়া বাড়িতে থাকতাম। প্রচন্ড দারিদ্রতার মধ্যে দিয়ে এবং অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে এবং ইনসিকিউর লাইফের মধ্যে দিয়ে তখন আমার জীবন চলছে। তখনও লোকনাথ বাবা আমাকে দেখা দেননি। হঠাৎ করে একদিন তিনি বললেন, আমার কাছে আয়। আমি বললাম, না, আমি তোমার কাছে যাব না। তিনি বললেন, আমার কাছে আয়। বারংবার তিনি আমাকে বললেন, আমার কাছে আয়, আমার কাছে আয়, প্রয়োজন আছে, আমার কাছে আয়। আমি বললাম, যাব না তোমার কাছে। আমি ওরকম কারোর কাছে কখনো যাই না। আমি কিসের জন্য যেতে যাব? আমি যাব না। তিনি বললেন, আয়, আমার কাছে আয়। আমি কোন স্থানের নাম বলতে চাই না। বহুদিন ধরে, প্রায় কয়েক মাস ধরে তিনি বললেন, আয়, আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। এই গল্পটা আমি বহুবার বলেছি। একদিন মনে হলো যাই, বাসে করে, এবং তখন বোধহয় সম্ভবত শীতকাল ছিল না, গরমকাল ছিল। তো আমি তখন বাসে করে, তারপর তখন টোটোর সৃষ্টি হয়েছে কিনাও জানি না, অটোতে করে গিয়েছিলাম, এটুকু মনে আছে। বহুদিন আগের ঘটনা, আমার এখন আবঝা আবঝা মনে আছে। তো প্রথমে বাসে করে, তারপর অটোতে করে আমি গেলাম তিনি যেখানে ডাকলেন আমায়। আমি নাম এখানে উল্লেখ করতে চাই না। আমি যখন গিয়ে পৌঁছলাম, দেখলাম কি ভিড়।
কি মারাত্মক ভিড়, কি মারাত্মক ভিড়। তখন যখনই আমি ঢুকতে গেলাম, এত ভিড় দেখলাম, তখনই আমি মনে মনে বললাম, লোকনাথ বাবা তুমি আমাকে ডাকলে, তুমি মানে কয়েক মাস ধরে প্রতিনিয়ত আমাকে বললে যে আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। কোথায় যাব? এত ভিড়, কিভাবে যাব? পেটে খাবার নেই, মনে শান্তি নেই, ইনসিকিউর লাইফ লিড করছি। বাড়ি ভাড়াটা দেবো কিভাবে সেটা আমি চিন্তা করে করতে পারছি না। সেই অবস্থায় আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম। দেখলাম জনঅরণ্য, লোকে লোকারণ্য। আমি আস্তে আস্তে এগোলাম, যাই একটুখানি এগোই, যে মূল মন্দিরটা, সেই মন্দির, সেখানে যদি আমাকে পুজো দিতে হয়, প্রথমত পুজো দেওয়ার মতন সামর্থ্যও তখন আমার ছিল না, আমি মিথ্যে কথা বলি না। তারপরে যদি পুজোও দিতে হয় মিনিমাম 250-300 মানে কি বলবো 400 জনের পর আমার লাইন হবে, তাহলে এখন 3-4 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা অসম্ভব, কেননা তার আগে কয়েকদিন হয়তো আমি না খেয়ে রয়েছি। এটা মিথ্যে কথা নয়, নিজের নামে বানিয়ে বানিয়ে কেউ মিথ্যে কথা বলে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, এত দূর এসেছি। তারপর ঠিক করলাম ফিরেই যাই। ফেরার আগে শুধু একবার ওই সেই মন্দিরের দিকে তাকিয়ে বললাম, লোকনাথ বাবা বেকার বেকার। একবার আমার মনেও হয়েছিল এটা কি আমার ভ্রম, এটা কি আমার এমনি মনে হলো। তারপরে নিজের মনেই বললাম, লোকনাথ বাবা তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করার জন্য তুমি আমাকে ডেকেছো তো? হ্যাঁ, গরিব মানুষ, অসহায় মানুষ, ইনসিকিউর লাইফ লিড করছি, তাদেরকে নিয়েই খেলতে তোমার ভালো লাগে। আমি যখনই ভাবলাম যে আর থাকবো না, এখানে থেকে লাভ কি রয়েছে, এত ভিড়, কেউ ডাকেনি, কেউ ডাকতে পারে না, ছেলে খেলা করেছে। যদি কেউ ডেকেও থাকে তাহলে আমাকে নিয়ে ছেলে খেলা করেছে। যখনই আমি টান করতে গেলাম, আর সবচেয়ে বড় কথা কি, তখন আমি একটা কালো প্যান্ট এখনো মনে আছে, আর একটা পুরনো গেঞ্জি, ওই একটা দুটো গেঞ্জি আমার ছিল, সেই গেঞ্জিটা ইন করে পরেছি, আর একটা ছেঁড়া বেল্ট। ছেঁড়া বেল্ট গুলো দেখবেন যখন ওই ইয়ের মধ্যে দিয়ে ঢোকানো থাকে, বেল্ট গুলো খানিকটা লেটকে পড়ে থাকে। এটা কিন্তু হাই প্রোফাইল মানুষদের বেল্ট এরকম হয় না, গরিব মানুষদের বেল্ট এরকম হয়, বেশ খানিকটা আংটাটা লাগাবার পরেও বেরিয়ে থাকে, তারপর যখন যে হুকটা থাকে সেখান থেকে দেখবেন এরকম করে একটুখানি বেরিয়ে থাকে। যখনই আমি টান করতে গেলাম, দেখলাম কি একটা আমার বুকের মধ্যে এসে পড়লো। পড়ার পর এই ঘটনা আমি বহুবার বলেছি। তারপর নাভিতে লাগলো, তারপর ওই যে বেল্টের আংটাটা যেখানটা ঝুলছে সেইখানে সেই জিনিসটা ঝুলছে এবং পা পর্যন্ত ঝুলছে। তাকিয়ে দেখলাম যে একটা বড় রুদ্রাক্ষের মালা, যেই রুদ্রাক্ষের মালাটা আমার গলায় পরা রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, আংটার মধ্যে ঝুলছে, এবং যখন ঝুলছে সেই মালাটা তখন আমার বাঁ পায়ে একদম গোড়ালি পর্যন্ত এরকম করে ঝুলছে। মালাটাকে যখনই আমি তুললাম, মালাটা এরকম করে দুলছে আর বুকের মধ্যে ধাক্কা লাগছে, এরকম দুলছে আর বুকের মধ্যে ধাক্কা লাগছে, এরকম দুলছে আর বুকের মধ্যে ধাক্কা লাগছে। অন স্পট, অন স্পট এই রুদ্রাক্ষের মালাকে স্পর্শ করে, বলছি মিথ্যে কথা বলবো না, এই রুদ্রাক্ষের মালা পরে আমি প্রেডিকশন করি, আমি চোখের সামনে লোকনাথ বাবাকে দেখলাম সেই প্রথম। তার আগে আমি তাকে অনুভব করেছি কিন্তু কখনো দেখিনি, সেই প্রথম তাকে আমি দেখলাম। তিনি আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমি লোকনাথ বাবার দিকে তাকিয়ে রয়েছি। আমি মিথ্যে কথা বলছি না। লোকনাথ বাবা তখন হাসছেন, হেসে আমাকে বলছেন একদম সামনে দাঁড়িয়ে, আয় আয় আয়, তোকে ডেকেছিলাম। তিনি আমাকে বললেন, আমি তোকে দেবতা করতে চাই, ঈশ্বর বানাতে চাই। আমি বললাম, ঈশ্বর আমি হতে চাই না, ঈশ্বর আমি কখনো হতে চাই না, মানুষ হতে চাই। আমি দুমুঠো খেতে চাই, ভালো কাজ করতে চাই, সিকিউর লাইফ লিড করতে চাই। আমি আমার জীবনে আমার পিতাকে, আমার মাতাকে, আমি আমার কাউকে, আত্মীয় স্বজন কাউকে কোনোদিন বিন্দুমাত্র সাহায্য করতে পারিনি, চোখের সামনে আমি দেখেছি। তিনি তখন বলছে, বেশ, তাহলে তোকে আমি মানব রূপী ঈশ্বর তৈরি করছি, তুই মানব রূপী ঈশ্বর হ, বলে তিনি আমাকে জড়িয়ে বললেন। আমি তখন হাউ হাউ করে কাঁদলাম, আমি তখন হাউ হাউ করে কাঁদলাম। যেই মানুষটার জীবনে কোনোদিন, যেই মানুষটার জীবনে কোনোদিন চোখের জল ফেলেনি, সে তখন হাউ হাউ করে কাঁদল।
আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললাম, লোকনাথ বাবা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এইভাবে আমি বাঁচতে চাই না। আমি আমার যে প্রতিভা, আমার যা কিছু শিক্ষা, কোনো কিচ্ছু আমি কখনো কোনোদিন কাজে লাগাতে পারি না। আমি সারাটা জীবন ব্যর্থ হয়েছি, যতটুকু জীবন এখন পর্যন্ত আমি অর্জন করেছি সারাটা জীবন ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ মানুষ, আমার মনের কথা, আমার যন্ত্রণার কথা, আমার কষ্টের কথা কেউ কোনোদিন শুনেনি। আজকে তুমি এসে আমাকে জড়িয়ে ধরছো, তুমি এসে আমাকে দেবতা বানাতে চেষ্টা করছো। আমি হতে চাই না, আমি একজন সাধারণ মানুষ। তখন লোকনাথ বাবা আমাকে জড়িয়ে ধরলেন এবং লোকনাথ বাবা জড়িয়ে ধরে বললেন যে মানুষ রূপী ঈশ্বর তোকে বানাবো, কিন্তু মনে রাখিস ঈশ্বরকে মানুষ গালাগাল দেয়। তুই মানব রূপী ঈশ্বর হতে চাস তো, মানব রূপী ঈশ্বরকেও কিন্তু তোকে গালাগাল দেবে, ভুল বুঝবে, তোকে খারাপ কথা বলবে, তোকে অবিশ্বাস করবে, তোকে হেনস্থা করার চেষ্টা করবে, কিন্তু সেইগুলো তোকে কিন্তু প্রোটেক্ট করতে হবে নিজের দ্বারা। এই হচ্ছে লোকনাথ বাবা। সেই লোকনাথ বাবাকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো, সেই লোকনাথ বাবাকে নিয়ে, সেই লোকনাথ বাবা নিজের দেওয়া যে মালা, সেই মালাটা যে গাড়ির মধ্যে রয়েছে, যে গাড়ির মধ্যে লোকনাথ বাবার অধিষ্ঠান, সেই গাড়িকে তোমরা লাথি মারলে, সেই গাড়িকে তোমরা ঘুষি মারলে। এই তোমাদের ধর্ম, এই তোমাদের সংস্কার, এই তোমাদের মানসিকতা, মনোভাব, এই তোমাদের ঈশ্বর ভক্তি। ঈশ্বর বলেছেন যে এরকম মাইক বাজিয়ে, এত উদম জোরে মাইক বাজিয়ে নাচতে নাচতে মদ খেয়ে তার কাছে যাওয়ার জন্য, জল ঢালার জন্য। এ বলেছে আমি জানি না, কিন্তু কোনোদিন লোকনাথ বাবা বলেনি। লোকনাথ বাবা মরেনি। আমি বলছি লোকনাথ বাবার কোনোদিন মৃত্যু হয়নি, তিনি আজও রয়েছেন। স্বচক্ষে আমি দেখতে পাই, আমি নিজের চোখে দেখতে পাই। যাই হোক, লোকনাথ বাবার কথা বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। প্রেডিকশনে চলে আসি। আমি আবার বলছি, আমরা নিজেরা যদি রেকটিফিকেশন না নিই আমাদের জীবনে, আমরা নিজেরা যদি আমাদের ভুলগুলোকে না বুঝতে পারি, আমরা নিজেরা যদি না শুধরাই, তাহলে কিন্তু এই সরকার খারাপ, এই পুলিশ খারাপ, ওই মানুষগুলো খারাপ এরকম করে লাভ নেই। তার কারণ আমাদের দ্বারাই কিন্তু সৃষ্টি হচ্ছে একটা পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ। আশা করি আমি বোঝাতে পারলাম। ধর্মের নামে যে চরম নোংরামি হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হওয়া দরকার। জন্মছক কি, স্কোয়াড ইমপ্লিমেন্টেশন ছক কি, আজকের দিনে নতুন করে বলবো না। আমার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক সম্পর্কে পরিপূর্ণ যদি নলেজ গেইন করতে হয়, জানতে হয়, তাহলে আমার যে কোনো 4-5টা ভিডিও দেখলেই, অনলাইন প্রেডিকশনের ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশনের ছক কাকে বলে, বা কালপুরুষ ছকও কাকে বলে, সবকিছু আপনারা জানতে পারবেন। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি, প্রথমেই বলি এই জাতক কিন্তু 22শে মে 1992 5:35 AM জন্মেছে। কোথায় জন্মেছে সেটা আমি উজ্জ্বল রাখলাম। 22শে মে 1992, 1992, 22শে মে 5:35 AM এ জন্মেছে। লগ্ন বৃষ আমি যেটা দেখতে পাচ্ছি, আর মকর রাশি। 1 নম্বর ঘরে শুক্র এবং সূর্য, 2 নম্বর ঘরে কেতু, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে বৃহস্পতি, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে প্লুটো, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে রাহু, ইউরেনাস, নেপচুন, 9 নম্বর ঘরে শনি এবং চন্দ্র, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে মঙ্গল, 12 নম্বর ঘরে কিন্তু বুধ। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 4 নম্বর ঘরে রবি, 5 নম্বর ঘরে কেতু, 6 নম্বর ঘরে শুক্র এবং প্লুটো,
7 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ, 8 নাম্বার ঘরে শনি, 9 নাম্বার ঘরে চন্দ্র, 10 নাম্বার ঘরে কোন গ্রহ নেই, 11 নাম্বার ঘরে রাহু এবং মঙ্গল। তুমি আমায় প্রথম যেটা প্রশ্ন করেছো যে স্যার আমার কি কোনো কিছুই ভালো নেই, সবকিছুই কি খারাপ? প্রথমেই জানিয়ে রাখি, আমাদের কোনো কিছুই কখনো খারাপ থাকে না। আমাদের জীবন পথে চলতে গেলে কখনো কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। সেই জায়গাগুলোকে যদি ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু আমাদের সবকিছুই ভালো। আমাদের জীবনে সবকিছুই ভালো মানে এটা নয় যে আমরা জীবনে কোনোদিন কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে না, আমাদের জীবনে কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে না, আমাদের জীবনে কোনো প্রতিবন্ধকতা আসবে না, তা কিন্তু কখনোই নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এইগুলো আসা মানেই হচ্ছে নিজেকে আরো সংযত করার প্রয়োজন, নিজেকে আরো শক্তিশালী করার প্রয়োজন, নিজেকে আরো সচেতন করার প্রয়োজন, নিজেকে আরো উন্নত করার প্রয়োজন, নিজেকে আরো আপডেট করার প্রয়োজন। আমি যদি তোমার সর্বপ্রথম 1 নাম্বার ঘরটা দেখি, 1 নাম্বার ঘর হচ্ছে লগ্ন। লগ্ন মানে পরিকাঠামো, লগ্ন মানে স্থাপত্য ভিত, যার উপর আমি নিজেকে তৈরি করছি, যার উপর আমি নিজে তৈরি হচ্ছি। আমার যে খাঁচা, আমার যে মেরুদণ্ড, আমার যে স্থাপত্য, আমার যে ভিত, সেটাই কিন্তু লগ্ন বলা হয়। সেই লগ্নে যখন সূর্য এবং শুক্রের অবস্থান থাকে তখন কিন্তু দারিদ্র্যযোগ ক্রিয়েট হয়ে গেল। দারিদ্র্যযোগ ক্রিয়েট হওয়া মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্যযোগ হওয়া মানে হচ্ছে ফল ডাউন করে দেওয়া। আমি আমার জীবনে যতই সফল হই, আমি আমার জীবনে যতই সাকসেসফুল লাইফ লিড করি, আমি আমার জীবনে যতই আনন্দ পাই, আলটিমেট সেইগুলো কখনো চিরস্থায়ী হবে না। সেইগুলো কিন্তু আলটিমেট পেলেও আমাকে হারিয়ে ফেলতে হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত এটা আমাকে পেতেই দেবে না, বা দেখা গেল আমি 10% পেলাম, সেটাও হারিয়ে ফেলে জিরোতে চলে এলাম। আবার দেখা গেল আমি 15% নিজের চেষ্টায় পেলাম, আবার কিন্তু হারিয়ে দেখা গেল আমি জিরোতে চলে এলাম। কেমন? কখনো কিন্তু কোনোভাবে আমার জীবনকে সমৃদ্ধ বা স্টেবল হতে দেবে না যদি আমার লগ্নের মধ্যে দারিদ্র্যযোগ ক্রিয়েট হয়। তোমার প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে তোমার কর্ম নিয়ে। আমি যদি সর্বপ্রথম তোমার সার্ভিসের জায়গাটা দেখি তাহলে 1 নাম্বার, 6 নাম্বার এবং 10 নাম্বার 1 6 10 কানেকশন দেখতে হবে। 1 নাম্বার ঘরটা যদি আমি দেখি তাহলে শুক্র এবং সূর্যের অবস্থান দারিদ্র্যযোগ সৃষ্টি করেছে। তার মানে তুমি যে কাজই করতে যাও, দেখা গেল খুব একটা ভালো কাজ পেলে, কিন্তু সেই কাজটা কখনো স্টেবল হবে না। সেই ভালো কাজ থেকে আরো ভালো কাজের দিকে তুমি কিন্তু কখনো যাবে না। সেই কাজটা করছো, যে কাজই করো, সেটা আবার হারিয়ে ফেলবে। প্রথমত সেই স্টেবল বা ভালো কাজটা পেতেই দেবে না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। দেখবে পেতে গিয়েই ডিস্টারবেন্স, লড়াই সংঘর্ষ, পাচ্ছি না, তাও পাচ্ছি না, তাও পাচ্ছি না, যদিও বা পেলাম, পেয়েই আবার হারিয়ে ফেললাম। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, এই যে লগ্নে সূর্য এবং শুক্র বসে রয়েছে, এই লগ্ন অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে শুক্র নেগেটিভ ভাবে কিন্তু তোমার লগ্নে বসে রয়েছে, যা কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 1 নাম্বার ঘরে নিচস্থ হয়ে, নিচস্থ মানে নেগেটিভ অর্থে পাওয়ারফুল হয়ে বসে থাকে, তখন একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে আমি কিন্তু ইনসিকিউর লাইফ লিড করি, স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করি, এবং আজকের দিনে আমি আমার জীবনকে নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছি। আজকের দিনে আমি কিন্তু আমার জীবনকে নিয়ে আলটিমেট কি হবে, কোন দিকে যাব, কি করব, তোমাকে যদি বলা হয় যে তোমার লক্ষ্য কি, তুমি কি হতে চাও, কোন দিকে যেতে চাও,
তুমি তখন দেখবে 10-12টা অ্যাঙ্গেলের কথা বলবে। এই দিকেও হলে ভালো হয়, ওই দিকটা হলেও ভালো হয়, ওই দিকটা হলেও ভালো হয়, এই দিকটা হলেও ভালো হয়। এই যে কনসেন্ট্রেশন এবং এই যে একাগ্রতা এবং এই যে লক্ষ্য, তোমার 92 সালে জন্ম, তার মানে তোমার বয়স তো খুব একটা কম হয়নি, কিন্তু আজকের দিনেও লক্ষ্যচ্যুতি ঘটে যাচ্ছে তোমার। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি, এটা কিন্তু তুমি কখনো বলবে না। আমি ওই দিক দিয়ে দেখা যাচ্ছে গাছগুলো নড়ছে, পাতাগুলো নড়ছে ঝিরঝির করে, কি ঠান্ডা বাতাস, এই যে গাছটা উঠেছে, ওই দিক দিয়ে একটা গরু ছুটে চলেছে, ওই দিক দিয়ে 3টে হরিণ ছুটে বেরিয়ে চলে গেল, আর এখানে একটা পাখি রয়েছে, পাখিটা কু কু করে ডাকছে। চারিদিক থেকে কিন্তু তোমার কনসেন্ট্রেশনটা ডিস্টার্ব হয়ে যাবে। লক্ষ্য কোথায়? হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি? আমরা ক্লাস 6 না 7 এ পড়েছিলাম, আই শ্যাল বি এ ফার্মার, দ্যাটস দ্য লাইফ ফর মি, বা আই শ্যাল বি এ ডক্টর, দ্যাটস দ্য লাইফ ফর মি। তোমার কিন্তু অ্যাকচুয়ালি আমি কি হতে চাই নিজেই জানি না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 1 নাম্বার এবং 6 নাম্বার ঘর এখানেই কিন্তু ড্যামেজ হয়ে গেল। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তোমার 10 নাম্বার ঘর ক্ষেত্রের জায়গাটা দুর্দান্ত, এবং যেহেতু 10 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, তুমি ছেলেটা কিন্তু মারাত্মক ভালো। এবং ছেলেটাকে, তোমাকে যদি সঠিক মতন গুরু থাকে, তোমার টিচার, পথপ্রদর্শক, এবং সঠিক মতন রূপ দেখানো হয়, এবং সঠিক মতন যদি তোমার মধ্যে জ্বালানি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তুমি কিন্তু মানে মহাকাশ বিচরণ করবে এবং সেই জায়গায় দাপিয়ে বেড়াবে, অর্থাৎ সফলতার জায়গাটা তুমি ডেফিনিট ভাবে কিন্তু অ্যাচিভ করতে পারবে। কিন্তু তোমার মধ্যে সেই জ্বালানির অভাব হয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো বাবা, তোমার সবকিছু ভালো, আবার বলছি, আমি যেই কথাগুলো বলছি এগুলোকে রেকটিফাই করলে সেই ভালোটা উন্নত হবে, সেই ভালোটা সফলতার দিকে এগিয়ে যাবে, সেই ভালোটা তোমাকে সিকিউর লাইভলিহুড করতে সাহায্য করবে, সেই ভালোটা তোমাকে ভালোবাসবে, আনন্দ দেবে, জীবনটাকে উপভোগ করতে পারবে। কেমন? তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু তোমার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু 1 নাম্বার এবং 6 নাম্বার ঘর নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে গেছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এইবার যদি আমি বিজনেসের জায়গায় চলে আসি, তাহলে সেই 1 নাম্বার ঘর, নতুন করে বলছি না, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি একজনের প্রেডিকশন করতে 5 মিনিট সময় লাগে, কেননা কেউ যদি শুনতে চায়, আমি ফিস দিয়েছি, এবার আমি 1 ঘন্টা ধরে শুনবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা প্রেডিকশন করতে 5টা মিনিট কেবল সময় লাগে। এটা মিথ্যে কথা নয়, এটা ভীষণ সত্যি কথা। তুমি দেখো যে আমি যদি 117 কানেকশন এবার লক্ষ্য করি, তাহলে আমি 1 নাম্বার ঘর কি হয়েছে, দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। 7 নাম্বার ঘরের মঙ্গল 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু আবার 11 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 11 নাম্বার ঘর দ্বারা আমরা কি বুঝি? আমরা কর্মফলের জায়গাটাকে বুঝি। আর আমি যদি 5% সফল হই, সেখান থেকে 10% সফল হলে সেখানে 15%, 15% সফল হলে সেটা 20%, 30%, 50% সফলের জায়গায়। এই যে উন্নতি, এই যে একটা সফল থেকে আরেকটা সফলে ত্বরান্বিত হওয়ার জায়গা, এই জায়গাগুলো বোঝা যায় 11 নম্বর ঘর দ্বারা। তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে রয়েছে, 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, 12 নম্বর ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে রয়েছে, সেই গ্রহটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। তোমার বুধ যদি নেগেটিভ হয়ে যায়, কেননা 12 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আয়গা এবং জায়গা, ডেবিট ক্রেডিট যেটাকে বলে, আয়গা এবং জায়গা, এই যে চলে যাওয়াটাকে বোঝায়। তাহলে বিজনেস করার মতন বোধ, বুদ্ধি, প্রফেশনাল এথিক্স, কমিউনিকেশনের জায়গাটা বিজনেস করার ক্ষেত্রে তোমার একদম পজিটিভ নয়। ফার্স্ট, কেননা বুধ নেগেটিভ হয়ে গেছে 2 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে। তাহলে 2 নম্বর ঘরটা কিসের ঘর? 2 নম্বর ঘরটা হচ্ছে আমার আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা। 5 নম্বর ঘরটা কি? 5 নম্বর ঘরটা আমার সফলতার ঘর। তাহলে আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা এবং সফলতার জায়গাটা ডিক্রিজ হয়ে গেল, যেহেতু 12 নম্বর ঘরে বুধ চলে গেল। আবার বুধ কোথায় বসে রয়েছে?
সেই ঘরে বসে রয়েছে, যেই ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার সে কিন্তু আবার 11 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাকে বিজনেসে কোনো মতেই সফল হতে দেবে না। ফার্স্ট, আবার যদি লক্ষ্য করা যায়, এই যে মঙ্গলের ঘরে, মেষের ঘরে যে বুধ বসে রয়েছে, সেটা অর্থের জায়গা থেকে তোমাকে একদম ড্যামেজ করে দেবে, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তোমাকে একদম ড্যামেজ করে দেবে, এবং সফলতার জায়গাটাকে অ্যাচিভ করতে দেবে না। আমার রোগ হয়েছে বাবা, রোগটাকে ফাইন্ড আউট করছি, শর্ট আউট করো। শর্ট আউট করলে পরে তারপর যখন তুমি আমার কাছে ভেরিফিকেশনে আসবে, তখন আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে যখন প্রত্যেকটি গ্রহের রিপেয়ার করা হবে, নেগেটিভিটি অফ করে দেওয়া হবে, তারপর আমি বলতে পারবো তুমি বিজনেস করো, তুমি সার্ভিস করো, তুমি যে কোনো কাজ করো। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 1-6 নেগেটিভ হয়ে রয়েছে, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 1-7 নেগেটিভ হয়ে রয়েছে। সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, 5 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরকে নেগেটিভ করেছে। তাহলে দ্বিতীয় ঘর দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি, দ্বিতীয় ঘর দ্বারা আমরা আমাদের অর্থের জায়গাটাকে বুঝি, দ্বিতীয় ঘর দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাটাকে বুঝি, 11 নাম্বার ঘর দ্বারা সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাকে বুঝি, কর্মফলের জায়গাটাকে বুঝি। এই সমস্ত জায়গা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে এসেছে। কেমন? তাহলে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি কাটানো না হয়, তুমিও পৃথিবীতে থাকবে, আমিও পৃথিবীতে থাকবো। তুমি লক্ষ্য করো, সফল হওয়াটা তোমার ক্ষেত্রে ভীষণ মুশকিল। বিশেষ করে এই ছকটা অত্যন্ত পাওয়ারফুল। 80% সফলতার জায়গায় তুমি 30% বা 40% বা 50%ও সফল হলে কিন্তু সেটাকে তুমি ধরে রাখতে পারবে না। 50% সফল হবে, আবার দেখা যাবে সেটা 5%-এ চলে এলো, আবার 40%, আবার 10%-এ চলে এলো। কখনো স্টেবল লাইফ তুমি লিড করবে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমার আর্থিক জায়গাটা সম্পর্কে বলবেন। তুমি তো আমাকে এই প্রশ্ন করেছো, একটু আগেই তোমাকে আমি বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরেও আরো কিছু আমার বলার রয়েছে। যেমন আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি যে সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে কেতু এবং রাহু দুটো কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। এদের নিজস্ব কোনো পাওয়ার নেই, এরা কিন্তু ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়। এবং কেতু এবং রাহু এমন দুটো ছায়া প্ল্যানেট বা ক্যালকুলেটিভ প্ল্যানেট, যদি কোনো পাওয়ারফুল গ্রহের সাথে বসে থাকে বা যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়, তাহলে তারাও কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। আর যদি পাওয়ারফুল না হয়, তাহলে তারা কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে। তাহলে কেতু কিন্তু মিথুনের ঘরে বসে রয়েছে, সেকেন্ড হাউসে বসে রয়েছে। তাহলে মিথুনের অধিপতি গ্রহ বুধ কোথায় বসে রয়েছে? 12 নাম্বার ঘরে বসে রয়েছে। এই যে মিথুনের অধিপতি গ্রহ বুধ, তার আরেকটি ঘর কি? কন্যা। কন্যার ঘর কোথায়? 5 নাম্বার ঘরে। তাহলে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তাহলে কেতু যখন সেকেন্ড হাউসে নেগেটিভ ভাবে বসে রয়েছে, তখন কোনো মতেই কিন্তু সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, অর্থনৈতিক জায়গা, 5 নাম্বার সফলতার জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু কি, এবং 12 নাম্বার ঘরে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, কেতুর অবস্থান রয়েছে মানে বুধের ঘরে যেহেতু কেতু বসে রয়েছে, সেই বুধ 12 নাম্বার ঘরে বসে রয়েছে। 9, 6, 7, 11, 9, 5 এবং 3 নম্বর ঘরকে নেগেটিভ করে যখন এই জায়গাটাকে হিট করছে, তার মানে এই জায়গাগুলো কখনো তোমাকে কিন্তু স্যাটিসফাই করবে না। স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস, 5th হাউস, 12th হাউস এবং 11th হাউস। 11th হাউস কেন? 11th হাউস এই কারণের জন্যই, যেহেতু কিন্তু মঙ্গল 12 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 11 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং মঙ্গলের ঘরেই কিন্তু বুধ বসে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আরো ইম্পর্টেন্ট জায়গা দেখো, তোমার সিদ্ধান্তের জায়গা ভুল, তোমার প্রফেশনাল এথিক্সের জায়গা ভুল, এবং তোমার দৃষ্টিভঙ্গির জায়গা ভুল। মানুষের সাথে কোন মানুষ ঠিক, কোন মানুষ ভুল, কমিউনিকেশনের জায়গায় ভুল। কেন না? এই যে বুধ 12 নাম্বার ঘরে বসে রয়েছে, 2 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 12 নাম্বার ঘরে বসে রয়েছে, সে কিন্তু সমসপ্তমে যে শুক্রকে হিট করছে, 6 নাম্বার ঘরকে হিট করছে, সেই শুক্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে যাচ্ছে।
তাহলে দারিদ্র যোগের আন্ডারে যখন চলে যাচ্ছে, তাহলে শুক্র এবং বুধের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু শুক্রকেও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো 1 নাম্বার ঘরে, এবং শুক্রকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য মঙ্গলও কিন্তু নেগেটিভ হয়ে গেল। কেন নেগেটিভ হয়ে গেল? তার কারণ 1 নাম্বার ঘরের মধ্যে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, 1 নাম্বার ঘরে ফিজিক্যালি বসে রয়েছে সূর্য, ফিজিক্যালিও শুক্র বসে রয়েছে, দারিদ্র যোগ ক্রিয়েট হয়েছে। 1 বাটি দুধ নিলাম, সেই দুধ নিয়ে আমি পায়েস রাবড়ি তৈরি করব বলে ঠিক করলাম, সেই দুধটা এখন কেটে গেল, নষ্ট হয়ে গেল। সেই দুধ দিয়ে যদি আমি পায়েস রাবড়ি তৈরি করি, তাহলে সেই পায়েস বা রাবড়ি কি সঠিক হবে, ভালো হবে, খাওয়ার মতন হবে? কখনো হবে না। কেন না, সেই দুধটা কিন্তু কেটে গেছে। তাহলে 1 নাম্বার ঘরে শুক্র, ফিজিক্যালি শুক্রেরই ঘর, শুক্র নেগেটিভ, আবার সেখানে সূর্য নেগেটিভ, দারিদ্র যোগের কথা বাদ দাও। তাহলে তাদের যে দৃষ্টি, আমি অন্যান্য দৃষ্টির কথা বাদ দিয়ে দিলাম, সমসপ্তম দৃষ্টিকেও যদি দেখি, তাহলে সেটা বৃশ্চিকে আসছে, তার অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে দুধটা কেটে গেছে 1 নাম্বার ঘরেই, সেইটা দিয়ে যখন রাবড়ি বা পায়েস তৈরি করা হচ্ছে, তাহলে সেখানে সেইটা কখনো সঠিক হতে পারে? তাহলে 7 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে গেল। তাহলে 7 নাম্বার ঘরটা একদম নেগেটিভ। সবচেয়ে বড় কথা, 7 নাম্বার ঘরটা যে গ্রহের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, 6 নাম্বার ঘরটাও কিন্তু সেই গ্রহের অধিপতি গ্রহ, তার সেই ঘরেরই অধিপতি গ্রহ। কেননা 6 নাম্বার ঘরটা কিন্তু তুলার ঘর, শুক্রের ঘর, সেই কিন্তু 1 নাম্বার ঘরে সূর্যের সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে 1 এবং 6 নাম্বার ঘর, আমি পার্সেন্টেজ ছাড়া নরমালি ভালো করে বোঝাচ্ছি যাতে ইজিয়েস্ট ভাবে বুঝতে পারো। তাহলে 1 নাম্বার 6 নাম্বার ঘরটাই কিন্তু 11 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিল। তাহলে কি হচ্ছে, স্যার আমি সার্ভিস করব না ব্যবসা করব, এইটা বলার আগে নেগেটিভিটিকে অফ করতেই হবে তোমাকে, এবং নেগেটিভিটিকে অনেক আগে অফ করা প্রয়োজন ছিল। এবং হাতের মধ্যে যদি কোনো স্টোন বা অন্য কোনো কিছু থাকে, ইমিডিয়েট খুলে ফেলা প্রয়োজন। তোমার ছকটা অত্যন্ত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার বিন্দুমাত্র এফেক্ট তুমি বুঝতে পারছো না। আজকের দিনে এই ছকটা দ্বারা যদি তোমার পজিটিভ জায়গা বলতে হয়, তাহলে পজিটিভ জায়গাটা আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। 11 নাম্বার ঘরে মঙ্গল কোথায়? বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবং 5 নাম্বার ঘরের কিন্তু বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্স মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে তোমার বন্ধুর জায়গাটাও কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। তোমার বন্ধু ভাগ্য একদম ভালো নয়, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ফার্স্ট, সেকেন্ড কথা যেটা, যে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তোমার মারাত্মক কনফিউশন, মারাত্মক গলদ আমি কিন্তু সেটা মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। কেমন? বন্ধুর জায়গাটা একদম ঠিক নেই। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়োশি তোমার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এরা কিন্তু মারাত্মক ভাবে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি গুপ্ত শত্রুতার দ্বারা কে তোমার ক্ষতি করার চেষ্টা করছে দেখা যায়, তাহলে সি দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, কে দিয়ে, ও দিয়ে, ডি দিয়ে, এই অক্ষর দিয়ে আমি বারবার ধরে বলেছি, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি গুপ্ত শত্রু থাকতে পারে। গুপ্ত শত্রু বাইরে তোমার মুখের সামনে দেখাবে খুব মিষ্টি, কিন্তু ভেতরে তুই ব্যর্থ হয়ে থাক, তুই একটা ফালতু, এই যে মানসিকতা। এখন যেই অক্ষরের কথা বললাম, সেই অক্ষর ছাড়া দেখা গেল এস দিয়ে কারোর নাম, সে তোমার সাথে গুপ্ত শত্রুতা করছে, সে কখনো কোনো ভাবে কোনো মতে তোমাকে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারবে না। যেই অক্ষরগুলো বললাম, সেই অক্ষর ছাড়া অন্য কেউ গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে না। গুপ্ত শত্রুতা করতে পারে, কিন্তু মনে করো সি দিয়ে নাম বললাম, সি দিয়ে সবাই কি গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে তা নয়, কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে তারা কিন্তু সি অক্ষর দিয়ে তাদের নাম হবে, বা যে অক্ষরগুলো বললাম সেই অক্ষর দিয়ে কিন্তু তাদের নাম হবে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তুমি আমাকে প্রশ্ন করেছো আমার কি অ্যাক্সিডেন্টের কোন রকমের যোগ আছে বা ভয় আছে। প্রথমেই তোমাকে একটা কথা বলবো, অ্যাক্সিডেন্ট মানে কেবলমাত্র আমি বাইক নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি, বা আমি হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি এসে আমাকে মেরে দিল, সেটাকেই অ্যাক্সিডেন্ট বলে না। আমাদের জীবনে নানান ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তোমার ক্ষেত্রে মানহানি, সম্মানহানির জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। তোমাকে নিয়ে গসিপ তৈরি হয়ে যাবার জায়গা। তুমি একটা বাচ্চা ছেলে, 92 সালে জন্ম আমার কাছে আমার সন্তানের চাইতেও ছোট। তোমার সারাটা জীবন পড়ে রয়েছে, তাহলে আমি ফরএভারের জন্যই বলছি।
যাবে যে দোষ তুমি করবে না সেই দোষ ব্লেম তোমার নামে দিয়ে দেবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে তোমাকে ভীষণ সাবধান হতে হবে, কেননা শুক্রের অবস্থান এত নেগেটিভ, এবং শুক্র এবং মঙ্গলের 12 নম্বর এবং 6 নম্বর, 12 নম্বর মেষ মঙ্গল আর 6 নম্বর শুক্র তুলার ঘর, তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু ভূসম্পত্তি রিলেটেড প্রবলেম ক্রিয়েট করে দেয়। আইন আদালত পুলিশি ঝামেলার জায়গা মারাত্মক ভাবে কিন্তু যদি দেখা যায় এই ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যায়, ব্লেম পাওয়ার জায়গা লক্ষ্য করা যায়, হ্যাঁ পুলিশি হেফাজতের জায়গা দেখা যায়, এবং দেখা যায় আমি এমন কোন কাজে ফেসে গেলাম ইল্লিগাল কাজ, আইন বিরুদ্ধ কাজ, অথচ সেই কাজটা হয়তো তুমি করোইনি, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই দিক দিয়েও কিন্তু দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে তোমার দুর্ঘটনার যোগ প্রবল হয়ে রয়েছে। এবং যেহেতু মঙ্গল 12 নম্বর ঘর 6, 9, 6 নম্বর ঘরকে হিট করছে, মৃত্যুতুল্য কষ্ট হতে পারে, অঙ্গচ্ছেদ হয়ে যেতে পারে, এমনকি দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখার দরকার আছে 4 নম্বর ঘরের অধিপতি গ্রহকে সূর্য, সেই সূর্য শুক্রের সাথে কি হয়েছে দারিদ্র যোগের আন্ডারে, সেখানে ফিজিক্যালি কোন গ্রহ বসে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সেই ঘরে ফিজিক্যালি মঙ্গল নেগেটিভ, 12 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স বুধের সাথে কিন্তু যে একত্রীকরণ করছে সেই মঙ্গল বসে রয়েছে। 8 নম্বর ঘরে ফিজিক্যালি কিন্তু রাহু বসে রয়েছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কি কি জিনিস হয়, এখান থেকে প্রথমত হচ্ছে তোমার ভেতরে যে নলেজ আছে, বৃহস্পতি কিন্তু আমাদের যে নলেজ, সেই নলেজটা প্রফেশনালি সেটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি সেটাকে বোঝায়, ইন্ডিকেট করে, বারবার ধরে বলেছি। তোমার মধ্যে যে নলেজ রয়েছে প্রফেশনালি সফল হওয়ার জন্য সেই নলেজটা কাজ করছে না, বা তুমি যেভাবে সেটাকে থ্রো করছো বা ইমপ্লিমেন্ট করছো, ইউজ করছো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য, সেটা কিন্তু হচ্ছে না, এটা ফার্স্ট লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড কথা তোমাকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে 4 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর, সেখানে বৃহস্পতি বসে রয়েছে, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং 11 নাম্বার ঘর 6, 9 মঙ্গল নেগেটিভ ভাবে বসে রয়েছে। সুতরাং প্রেম করা বা প্রেম করে বিবাহ তোমার ক্ষেত্রে একদম নেগেটিভ, ব্লেম দিয়ে দিতে পারে, তোমাকে আঘাত দিয়ে দিতে পারে, বা যদি কোনো কারণে হঠাৎ করে বিয়ে হয়ে গেল তাহলে ফোন 98 কেস বাঁধা, কেননা বারবার ধরে বলেছি শুক্র এবং মঙ্গলের অবস্থান ডেফিনিট ভাবে ফোন 98 কেস নিয়ে চলে আসে, সেপারেশন নিয়ে চলে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমি এরকম স্টুডেন্টকে দেখেছি, এবং হবেই এটা। কারোর আজকে হবে, কারোর 2 দিন পর হবে, কারোর 5 দিন পর হবে। ইতিহাস সাক্ষী, আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী। কেননা ফরিয়া পুকুরের কিছু কেস আমি বলছি না, যেগুলো বললে তোমরা আটকে উঠবে, বলতে চাই না, যারা এসেছিল তারা জানে যে আমি যে কথাটা বলি সেই কথাগুলো 100,000% মিলে যায়। তার জন্য আমি মাঝে মাঝে ভয় পাই যে কেন মিলে যায়, আমি তো চাই না মেলাতে, তবুও মিলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রেও আমি সেটা লক্ষ্য করতে পারছি। যেমন তোমার ক্ষেত্রে আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রেমজ বিবাহ একদম করা যাবে না, প্রেমজ বিবাহ একদম করা যাবে না, এমনকি প্রেম করা যাবে না। অপোজিট সেক্স থেকে খুব সাবধানে থাকতে হবে, সেম সেক্স থেকেও সাবধানে থাকতে হবে, কিন্তু অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তুমি আমাকে প্রশ্ন করেছো দেখে শুনে না প্রেম করে বিয়ে করব, 7 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেছে, এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে 7 নাম্বার এই ঘরগুলোর রেকটিফিকেশনের প্রয়োজন। আমি যদি নেগেটিভিটি অফ না করি তাহলে তুমি জীবনে কোনো দিক দিয়ে শান্তি পাবে না বাবা। তোমাকে ভয় দেখিয়ে আজকের দিনে আমার লাভ কি? তুমি আমার সন্তানের চাইতেও ছোট, কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর শুক্র দ্বারা আমরা প্রেমকে বুঝি, শুক্র দ্বারা আমরা স্ত্রীকে বুঝি, বিবাহিত জীবনকে বুঝি, প্রেমিকাকে বুঝি, সবকিছুকে বুঝি ছেলেদের ক্ষেত্রে। তাহলে সেই শুক্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, আবার সেই শুক্র কিন্তু সমসপ্তমে মঙ্গলকে হিট করছে। মঙ্গলকে হিট করছে কি 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার 12 নাম্বার ঘরকে হিট করছে, সমসপ্তম, সেখানেও শুক্র মঙ্গল। আবার 1 নাম্বার এবং 7 নাম্বার ঘর যদি দেখা যায় সেখানেও শুক্র মঙ্গল, এবং সেখানে কিন্তু রবি চলে গেছে। ইল্লিগাল বা আইনত জটিলতায় ফেসে যাওয়ার জায়গা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। বলাটা আমার কাজ। আমি আবার বলছি, কোনো রেমেডি বিক্রি আমি করি না।
বলাটা আমার কাজ। তারপর স্যার আপনার কাছে আমি নিজেকে স্যারেন্ডার করলাম, আপনি যা বলবেন সেরকম ভাবে চলবো, এবং সেটা লিখিত গ্যারেন্টি দিলে তবেই কিন্তু আমি রেমেডি দিই। পরিষ্কার। আরেকটা জিনিস ভালো মতন দেখো, যেই 4 নাম্বার ঘরে রবির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, রবি শুক্রের দ্বারা আক্রান্ত। বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 6996 12:9 লাখের জায়গাটা, সংযোগের জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। 12:9 63 12 নম্বর 5 নম্বর 7 নাম্বার ঘর নেগেটিভ হচ্ছে। আবার যদি আমি খুব ভালো মতন রাহুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি 1:5 7:9 3 নাম্বার ঘর 7 নাম্বার ঘর 12 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। আর আমি শুক্র এবং সূর্যের একত্রীকরণে যদি পার্সেন্টেজ বিচার করি তাহলে 4:7 6:10% এর মধ্যে দিয়ে 12 নাম্বার 8 নাম্বার 3 নাম্বার ঘর নেগেটিভ করে দিচ্ছে। 3 নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গাটাকেও কিন্তু বোঝায়, সেই জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমার ছকের মধ্যে তীব্র বাস্তু দোষ লক্ষ্য করা যাচ্ছে, তীব্র বাস্তু দোষ লক্ষ্য করা যাচ্ছে। তুমি গৃহে কখনো গৃহ শান্তি পেতে পারো না, সবসময় একটা অনিশ্চিত জীবন, একটা মানে কি বলবো অকস্মাৎ একটা কেমন স্যাটিসফ্যাকশন বিহীন এবং উৎকণ্ঠা তোমার। তুমি যখন ঘরে থাকবে তখন তোমার কাজ করবে, তুমি কখনো দেখবে ঘরের মধ্যে শান্তিতে আছো, কখনো শান্তিতে থাকতে পারবে না। সব সময় মন তোমাকে উদ্বিগ্ন রাখবে, কি হয় কি হয় কি হয় কি হয়, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি তো উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমে যখন শনিকে হিট করে, কেননা 3 নাম্বার ঘর কর্কটের ঘর, সেখানে চন্দ্র বসে রয়েছে, তখন একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, কেননা শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে শনি পার্টিকুলার গ্রহটা পজিটিভ হয়ে রয়েছে। তাই জন্য বললাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 11 5 2 এবং 12 কে যে কিন্তু হিট করছে, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু শুক্র এবং মঙ্গলের জায়গা নেগেটিভ ইনফ্লুয়েন্স। তার মানে আমার মনটা কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে, কনফিউশনে পরিপূর্ণ হয়ে রয়েছে, এবং মানুষ কিন্তু তুমি একদম চেনো না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মানুষ চিনতে তুমি অপারক, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি যা যা প্রশ্ন করেছিলে সব প্রশ্নের উত্তর আমি দিলাম। তোমাকে খুশি করাটা আমার কাজ নয়, আমি কোনো সমাজ সংস্কারক নই, আমি একজন প্রেডিক্টর। অ্যাস্ট্রোলজার মানে প্রেডিক্টর, প্রেডিক্ট করাটা আমার কাজ। তোমার নেগেটিভিটি গুলোকে ফাইন্ড আউট করাটাই আমার কাজ। তারপর একদম লিখিত গ্যারান্টি দিতে হবে, তবেই আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, আদারওয়াইজ রেমেডি আমি ফেরি করি না। আর আমি আবার বলছি, আমি এমন একজন একটা সুস্থ মানুষকে দেখে বলে দিয়ে তো বাঁচবে না, বলাটা হয়তো উচিত নয়। অনেক ক্ষেত্রে আমি স্লিপ অফ টাং বেরিয়ে চলে আসি যখনই দেখলাম আর এ তো বাঁচবে না। সুস্থ মানুষ সে 30-35 দিন পর তার বাড়ির লোক এসে বলছে সে মারা গেছে। তুমি আমার চেম্বারে খবর নিও, চেম্বারে এই ধরনের ঘটনা ঘটে, এবং চেম্বারে যারা আসে তারা আমার কাছে এসে, এইবার তো হচ্ছিল ভয় লাগছে, শীত করছে, ভয় লাগছে। আসলে ভয়ও নয় শীতও নয়, সবাই ভাবে এই রে যদি কিছু বলে দেয় ফাট করে তাহলে তো নেগেটিভ, তাহলে তো হবেই। কি করা যাবে বাবা, এই শক্তিটা আমি অর্জন করেছি, এবং আমি এমন এটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমি অনেক অংশে চাই যে কথাগুলোকে লুকিয়ে রাখতে, কিন্তু আমি যদি লুকিয়ে রাখি তাহলে সেগুলোকে কিভাবে নেগেটিভিটিটাকে অফ করবে কি করে। একটা সুস্থ মহিলা এসেছিল, তাকে একজন ডাক্তারই পাঠিয়েছিল, তাকে আমি বলে দিয়েছিলাম এই কিন্তু আর বাঁচবে না, সে শুনে স্টান্ড হয়ে গেছিল, আমি একদম ডিটেলসে যাচ্ছি না। এবং পরবর্তীকালে কিন্তু যাই হোক সে ভেবেছিল আমি সুস্থ সবল, আমি বলছি বাঁচবে না, ওর কিন্তু ইমিডিয়েট মৃত্যু আছে, এটা বলেছিলাম। ফরিয়াপুকুরের চেম্বারে যারা এসেছিল, মানে বিশেষ করে বিরাট একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল এইটা নিয়ে, তারা জানে কি করবে, মানুষ চট করে নিতে পারে না এইটা। এবং তারপর সুস্থ মানুষ সে 45 দিন না আমাদের 50 দিনের মধ্যে মরে গেল, তার আত্মীয় এসছে। এই কাহিনী আমি বলতে চাই না, তারা সবাই জানে। আসলে আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে এই যে সাডেন ধাক্কাটা সহ্য করতে পারিনি, এবার তার রাগ ক্ষোভ অভিমান সবকিছু, স্যার ভগবান তাহলে বাঁচালেন না কেন, কিন্তু বাঁচানোর আমি কে, আমি বাঁচাবার কেউ নই, কিন্তু আমার মুখনিসৃত বাণী দৈববাণী। কাজে এই জায়গাগুলোকে তোমায় মনে রাখা প্রয়োজন আছে। শনি এবং চন্দ্রের অবস্থান নেগেটিভ হয়ে গেলে মানসিকতা মনোভাবের জায়গাটা নেগেটিভ হয়ে যায়। 4 নাম্বার ঘর কিন্তু যে বৃহস্পতি বসে রয়েছে, 4 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দকে বুঝি, 4 নাম্বার ঘর দ্বারা
আমরা আমাদের জৈবিক সুখ কতটা পাবো সেটাকে বুঝি। 4 নাম্বার ঘর দ্বারা আমি সফলতার জন্য কতটুকু উপযুক্ত সেটাকে বুঝি। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি, সাংসারিক জীবনকে বুঝি। তাহলে সেই 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে যদি দারিদ্র যোগ ক্রিয়েট করে এবং 4 নাম্বার ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে আছে সেই ফিজিক্যালি গ্রহের ঘরে যদি নেগেটিভ মঙ্গল বসে থাকে তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হতে বাধ্য। এটা তোমাকে আশা করি বোঝাবার প্রয়োজন নেই। নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হতে বাধ্য। তাই জন্য তোমার 3 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে গেছে, কনফিউশন, দ্বিধাগ্রস্ত। 4 নাম্বার ঘরটা টোটালি নেগেটিভ, ফ্লাকচুয়েশন, রবি তোমাকে কখনো স্টেবল হতে দেবে না, সুখ পেতে দেবে না, শান্তি পেতে দেবে না, যে কোনো জিনিস অল্প একটু দিয়েই আবার কেড়ে নেবে। এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলেছি, এই যে আমরা গ্রহের কথা বলি, এই গ্রহগুলো অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ কখনো আকাশে বিরাজ করে না। এই গ্রহগুলো কিন্তু আমাদের হরমোনকে রিপ্রেজেন্ট করে, বা হরমোন কিন্তু এই গ্রহগুলোকে রিপ্রেজেন্ট করে। বারংবার ধরে এই কথাটা কিন্তু আমি বলে এসেছি। আর আমি যদি 5 নাম্বার ঘরটা দেখি, সফলতার জায়গা, আমি অন্যান্য জিনিস বাদ দিয়ে দিলাম, তাহলে বুধ তোমার ছকের মধ্যে মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে, মারাত্মক নেগেটিভ। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে আর্থিক জায়গাটায় আজকের দিন তুমি জিরোতে, মানে কি বলবো, মানে জিরোতে রয়েছে এবং সেখান থেকে আস্তে আস্তে দেখবে ডিক্রিজ করতে শুরু করবে। 5 নাম্বার ঘর সফলতার জায়গাটা একদম জিরো। যদি কিছু সফলতা পেয়েও থাকো আজকের দিনে একদম সবকিছু শেষ হয়ে যাবে। আমার এই কথাটা যদি মিথ্যে হয় তাহলে আমার বাদবাকি আর প্রেডিকশন শুনো না, বা আমাকে পুরো মানে ডিলিট করে দিও। সুনন্দজি চৌধুরী ফালতু অ্যাস্ট্রোলজারকে আমি আর মানি না বলো। আজকের দিনে তুমি একদম স্ম্যাশ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং স্যাটিসফ্যাকশন বিহীন কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিতে স্যাটিসফ্যাকশন নেই, তোমার আর্থিক জায়গায় সঞ্চয়ের জায়গায় বিন্দুমাত্র কোনো স্যাটিসফ্যাকশন নেই, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকে বোঝায়, 6 নাম্বার ঘর দ্বারা গুরুকেও কিন্তু বোঝায়। তাহলে সেই 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন মারাত্মক ভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্সে থাকে, শুক্র নেগেটিভ হয়ে বসে রয়েছে, তাহলে প্রত্যেকটা দিন মনে হবে আবার একটা দিন শুরু হলো। প্রত্যেকটা দিন মৃত্যু তুল্য কষ্ট দেবে একটা বাচ্চা ছেলেকে, নিষ্পাপ ছেলেকে, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 1 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে থাকে, অপোজিট সেক্সকে বিশ্বাস করতে ইচ্ছে হবে, ভালোবাসতে ইচ্ছে হবে, কিন্তু কখনো কখনো যদি তাদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ো তার থেকে আঘাত পাবে, তার থেকে নেগেটিভ রেজাল্ট ছাড়া পজিটিভ রেজাল্ট কখনো তুমি পাবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরে মঙ্গল থাকার জন্য যাদের সাথে মিশছো, কমিউনিকেশনের জায়গাটা ঠিক নেই, মানুষ চিনতে তোমার ভুল হয়ে যাচ্ছে, যাদেরকে মনে করছো বন্ধু তারা আসলে বন্ধু নয়, অন্যের কথাতে নিচো না, অন্যের কথা দ্বারা উৎসাহিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাও এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে এক্ষেত্রে এই যে বললাম, চন্দ্র এবং শনির অবস্থান 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চলে আসার জন্য 9 নাম্বার ঘর দ্বারা, 3 নাম্বার মানে হচ্ছে এখনকার দিনের সংযোগ এবং 9 নাম্বার ঘর মানে হচ্ছে সারা জীবনের সংযোগ। দুটো সংযোগের জায়গা, যাকে আমরা সাধারণ ভাষায় লাক, ভাগ্য, নিয়তি বলি, সেই জায়গাটা টোটালি কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে। সংযোগের জায়গাটা দেখবে হতে হতে হচ্ছে না, বা সংযোগের জায়গাটা বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে, সেটা কিন্তু 3 নাম্বার ঘর আজকের দিনেও ফরএভারের জন্য 9 নাম্বার ঘর, সেক্ষেত্রেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পালন কর্তার জায়গাটা ঠিক নেই। পালন কর্তা মানে কি? অ্যাকচুয়ালি গুরুকেই কিন্তু পালন কর্তা বলা হয়। জনক আলাদা, পিতা আলাদা। পিতা মানে পালন কর্তা। দেখবে সবাই বলে ঈশ্বর হচ্ছে পিতা, তার মানে কি? পালন কর্তা মানে যে তোমাকে রূপ দেখাবে, রাস্তা দেখাবে, কোনটা ঠিক কোনটা ভুল বলে দেবে, পাতলে দেবে, তাকেই পিতা বলা হয়। এই গুরুর জায়গাটা নেগেটিভ, কেননা 6 নাম্বার ঘর দ্বারাও কিন্তু গুরুকে বোঝা যায়, 9 নাম্বার ঘর দ্বারাও কিন্তু যে তোমাকে সঠিক পথের অনুসন্ধান দেবে তাকে ইন্ডিকেট করে। এই দুটো জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু তোমার 10 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নাম্বার ঘর মানে হচ্ছে আধার। আধার যখন ঠিক থাকে তখন আমি জীবনে সফল হতে চাই, আমি জীবনে সবকিছু হাসিল করতে চাই, সবকিছু আমি চাই এবং তার জন্য আমি প্রস্তুত, আমি লড়াই করতে রাজি। কিন্তু আলটিমেট দেখবে যে তোমার এই যে মানসিকতাটা দেখবে, তোমার যে মানে কি বলবো, একটা বাস্তব জীবনে বাস্তবায়িত হওয়া বলতে যা বোঝায় সেটা কখনো হবে না। তার কারণ গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম।
ভুলভাল কোনো প্রশ্ন করো না। আরো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে প্রেডিকশনটি শোনার, তুমি 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ মারফত অবশ্যই প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। তবে আমি যেভাবে তোমাকে বোঝালাম এরপর আরো কিছু প্রশ্ন কখনো থাকতে পারে না। জোর করে প্রশ্ন তৈরি না করে বরঞ্চ নেগেটিভিটিকে ইমিডিয়েট অফ করার চেষ্টা করো, তার কারণ সারাটা জীবন পড়ে রয়েছে। নেগেটিভিটিকে অফ করতে গেলে প্রথমে লিখিত দিতে হয় যে আমি কথা দিচ্ছি, আমি আপনার কাছে সারেন্ডার করলাম এবং আপনি যা বলবেন যেভাবে বলবেন আমি একদম অন্ধের মতন সেইগুলোকেই পালন করব, তবেই কিন্তু আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, আদারওয়াইজ করব না। পরিশেষে যেতে যেতে একটা কথা সবাইকে অবশ্যই জানিয়ে রাখি, এটা আজকের দিনে আমার অনুরোধ, যারা যারা অসুস্থ তারা কখনো আমার চেম্বারে আসবেন না, বা আমার রোগ বা রোগ থেকে সুস্থ হব কিনা এই নিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন না। যারা যারা অসুস্থতা নিয়ে আমার চেম্বারে আসতে চান আমার কাছে প্রেডিকশন করাবার জন্য, বা অনলাইনে যারা অসুস্থতা নিয়ে প্রেডিকশন করাতে চান, তারা কখনো কোনো মতেই কিন্তু আমার চেম্বারেও আসবেন না, আমার অনলাইনে প্রেডিকশনে কখন ইউটিউবেও আসবেন না, অ্যাকচুয়ালি ইউটিউবেও আসবেন না, চেম্বারেও আসবেন না। কোন রকমের রোগের জন্য ডাক্তার বাবু রয়েছে, সাদা পোশাকের ভগবান, তাদের কাছে যান। রোগ ফাইন্ড আউট করার জন্য বা নিরাময়ের জন্য কখনো কোনো মতেই আপনারা কিন্তু আমার চেম্বারে আসবেন না, বা আমার ইউটিউব চ্যানেলেও অনলাইন প্রেডিকশনের জন্য আমার হোয়াটসঅ্যাপে কখনো করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এটুকুই। নমস্কার।